এবার সব থেকে কঠিন কাজ তীব্রর ঘরের পাসওয়ার্ড। চান্স 3টা। 3বার যদি পিনকোড ভুল হয় তাহলে তীব্র ছাড়া আর কারো বাপের সাধ্যও নেই এই ঘর খোলার। মিশন কিছুক্ষণ চিন্তা করে, মনে মনে ভাবলো কঠিন সমস্যার সহজ সমাধান থাকে। তাই মিশন প্রথমে SRT দিয়ে তীব্র লাকি নাম্বার 40 বসিয়ে ট্রাই করে। পিনকোড ইনকারেক্ট দেখায়। দ্বিতীয়বার পিনকোড কি বসাবে মাথায় আসছে না। তীব্র ড্রাইভারের নাম আব্দুর রহমান দিয়ে ট্রাই করে, এবারও ইনকারেক্ট দেখায়। মিশনের গায়ে রীতিমতো ঘাম ছুটে যায়, মাথায় কেমন যেন ছিমছিম করছে। শেষ পিনকোড কি দিবে মাথায় আসছে না, হাতে কাঁপুনি উঠে গেছে। 5 মিনিটের মতো লম্বা লম্বা নিঃশ্বাস নিল একটানা। নিজের ভেতরটা শান্ত করার চেষ্টা করলো। মাথা ঠান্ডা করে মিশন সর্বোচ্চ চেষ্টা চালালো। MNAHSIMJ পিনটা ট্রাই করতে দুর্ভাগ্যবশত, কার দুর্ভাগ্য সেটা জানা নেই, তীব্রর ঘরটা খুলে গেল। এই দৃশ্য দেখে সটকে পড়ল মিশন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঘরের ভেতরটার দিকে। পা দুটো অনবরতই কেঁপে যাচ্ছে। মিশন ভেতরে প্রবেশ করে এটা সেটা খুঁটিয়ে দেখতে লাগলো। শরীর থেকে ঘাম ঝরছে প্রচন্ড বেগে। ও ভাবতে পারছে না পরবর্তী সেকেন্ডে কি হবে, আদৌ কিছু পাবে কিনা। তীব্রর ঘরের বাইরে কড়া সিকিউরিটি থাকলেও ভেতরে কোনো কিছুরই সিকিউরিটি নেই। কোথায় কি এলোমেলো হয়ে পড়ে আছে এগুলোর হিসাব তীব্র ভালো মতোই বুঝবে। অনেক দরকারি জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে, কোনো ড্রয়ার লক করানো, সব কিছু খোলা। তীব্রর ঘরের ডেকোরেশনের সাথে জিনিসপত্রগুলো মানানসই না। দেখে মনে হচ্ছে দুনিয়ার যত অপ্রয়োজনীয় জিনিস এখানে ফেলে রেখেছে। খোঁজাখুঁজি করতে করতে একটা সময় মিশন দেখতে পেল ঘরের এক কোণে মেয়েদের একটা জুতো পড়ে আছে। মিশন জুতাটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। জুতাটা চেনা চেনা লাগছে খুব। বেশ কিছুক্ষণ পর মিশনের হুঁশ আসে এটা নিশানের জুতা। মিশন নিজে এই জুতা নিশানকে কিনে দিয়েছিল। নিশানের একটা মাত্র জুতা তীব্রর কাছে কি করে এলো এটা মিশনের মাথায় আসছে না। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মতো অবস্থা। তীব্রর কম্পিউটার দেখতে পেয়ে সেটা অন করলো। মিশন ভেবেছিল এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। ভিতরে ঢুকে সমস্ত ফাইল চেক করতে লাগলো। আরেকটা পেন ড্রাইভে সমস্ত ফাইল কপি করে ট্রান্সফার করছে। একটা নোট অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে দেখে এক সিরিয়ালে কয়েকটা লিঙ্ক টাইপ করে রাখা। মিশন নিজের মোবাইল বের করে মেসেঞ্জারে ঢুকে চ্যাট লিস্টের নিজের অ্যাকাউন্টের ইনবক্সে গিয়ে লিঙ্কগুলো দেখে দেখে টাইপ করে সেন্ড করতে লাগলো। লিঙ্ক সেন্ড করার সাথে সাথে মিশন যা দেখলো তার জন্য অপ্রস্তুত ছিল। যা যা দেখছে তাতে পুরো মাথা ঘুরে আসার মতো। একে একে যতগুলো লিঙ্ক ছিল সব টাইপ করে দেখে, আর এক একটাতে ধাক্কা খেয়ে মিশনের মুখ ছাপিয়ে কান্না শুরু করে দেয়। এগুলো দেখার পর দেখতে পায় একটা অডিও ফাইল। মিশন সেই অডিওটাও প্লে করে। সেখানে তীব্র আর দীপ্তির কথোপকথনের রেকর্ডিং। অ্যাক্সিডেন্টের পরদিন যখন তীব্র দীপ্তির সাথে কথা বলে জবানবন্দির জন্য দীপ্তির সাথে সমস্ত কথা রেকর্ড করে। পুরো রেকর্ড শুনে পায়ের নিচের মাটি না থাকার মতো। সর্বশেষ যে দীপ্তি বলেছিল তীব্র মিশনকে ভালোবাসে এটা সম্পূর্ণ মিথ্যা। সব জেনেও মৃত্যুর আগেও দীপ্তি কি করে মিথ্যা বলল? তীব্র কখনোই মিশনকে ভালোবাসেনি। দীপ্তি যেসব কথা বলছিল সেদিন তার পুরো রেকর্ডটা শুনল। নিজেকে ধরে রাখাটা মুশকিল হয়ে গেল। মিশনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। পরপর কয়েকটা রেকর্ডিং পেরিয়ে নিশানের কণ্ঠের আওয়াজ পেল। সেখানেও নিশান কিছু বলছে। কথার ভার বেয়ে মিশন বুঝতে পারল এটা নিশানের মৃত্যুর সময়কার কথা। মাথা চেপে বসে কিছুক্ষণ কেঁদেই নিল মিশন। প্রচণ্ড রাগ হচ্ছে নিজের উপর। বুলেট ভর্তি পিস্তল হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর কাঁদছে। এমন সময় পেছন থেকে কিছু একটা শব্দ পেল। মিশন সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকাতেই দেখে তীব্র মিশনের দিকে পিস্তল তাক করে রেখেছে। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, বুঝলে মিশন, ঠিক এই কারণেই তোমাকে আমি কখনো আমার বাড়ির ঠিকানা দিইনি। কান্না থামিয়ে মিশন হেঁচকি তুলে বলল, আপনাকে আমি অপছন্দ করতাম, কিন্তু অবিশ্বাস করতাম না কখনো। আপনার কঠিন ব্যবহারের আড়ালেও একটা মনুষ্যত্ব বাস করে, এরকম একটা ধারণা ছিল, কিন্তু আজ সব ধারণা চুকিয়ে গেল। আপনি তো জানোয়ারের থেকেও খারাপ। কোনো জানোয়ার যখন মানুষের সামনে আসে তখন আমরা বুঝি ওটা হিংস্র, কিন্তু আপনার হিংস্রতার আড়ালে মনুষ্যত্বের একটা মুখোশ বসিয়ে রেখেছেন। কেন করছেন এমনটা? কি ক্ষতি করেছি আপনার? আমাকে বলেন সাইকো। আরে ভালো সাইকিয়াট্রিস্ট দেখান নিজে মস্তিষ্ক কতটা বিকৃত হয়েছে আপনার। আপনার ধারণার বাইরে। আপনি কত বড় মাপের সাইকো। একটা সাইকোর দ্বারা এরকম জঘন্য কাজ করাই সম্ভব। দিন শেষে কেন আমি এভাবে উঠছি? কার মাথায় বাড়ি দিয়েছি?
হেরে যাচ্ছি প্রতি পদক্ষেপে। তবে কি জানেন, জীবনের প্রথম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আপনি যে ধরাছোঁয়ার বাইরে খারাপ, আপনাকে আমি কি শাস্তি দিব বলুন? এই পিস্তলের সব কটা গুলি আপনার ভেতরে ঢুকিয়েও আমার ভেতর শান্ত হবে না। কেন? কেন এত বড় বড় ক্ষতি করছেন আমার, বলুন? এভাবে নিঃস্ব করে দিয়েছেন আমাকে। কি উদ্দেশ্য করেছেন এমন? কি করব আপনাকে? বলতে বলতে হাত থেকে পিস্তল ফেলে মিশান হাঁটু গেড়ে বসে পড়ল। দিন শেষে মেয়েটার জীবনে কান্নাটাই সঙ্গী, অভিশাপ জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তীব্র পিছনে ঘুরে ঘরের দরজা লক করে দিয়ে মিশানের সামনে নিজেও হাঁটু গেড়ে বসে। চোখ দুটো লাল আগুনের ন্যায় টকবগে রূপ ধারণ করে আছে। হালকা নাক টেনে মিশানের দিকে তাকিয়ে আধা ভেজা কণ্ঠে বলল, আমি সত্যিই খারাপ মিশান। মানুষ হয়ে মানুষের খুনি আমি, নিজের রক্তের ভাইয়ের খুনি আমি। আমার পাপের কোনো শাস্তি নেই, তবু আমি প্রতি রাতে শাস্তি পেয়ে যাচ্ছি। দেখো, আমার ঘরে কোথাও একটাও আয়না নেই। আমি 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 আয়নার সামনে যেতে ভয় পাই। তুমি বলো, আমাকে কখনো আয়নার সামনে দেখেছো? অনেকদিন আগে তুমি যে ইয়ার্কি ছলে সেলফি তোলার জন্য আমার সামনে ক্যামেরা ধরেছিলে, ফ্রন্ট ক্যামেরায় আমার চেহারার দিকে চোখ পড়তে আমি আমি একদম চটকে যাই। যার কারণে তোমার ফোনটা সামনে থেকে সরাতে গিয়ে ফেলে ভেঙে দিই। আবার নিজের চোখে নিজেই ভয় পাই, সাহস হয় না নিজের চোখে চোখ রাখার। প্রতি রাতে একটা কথাই ঘোরে মাথায়, আমি আমার রক্তের ভাইয়ের খুনি। যার ফলে দিনের পর দিন, রাতের পর রাত আমার মস্তিষ্ক বিকৃত হতে হতে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। আমার অবস্থা তোমার থেকেও ভয়াবহ। যতটা বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে আমি ততটাই ক্ষত বিক্ষত। তুমি তো ড্রিঙ্ক করে সব ভুলে থাকো, আমি তো সেটাও পারি না গো। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না মিশান। আমার যে পাপ, সে পাপের ক্ষমা হয় না। আমার পাপের জন্য আমি আমার মায়ের সামনে পর্যন্ত দাঁড়াতে পারি না। কখন যেন কথার প্রসঙ্গে মা বলে ওঠে, তুই তোর ভাইয়ের খুনি। মায়ের চোখে চোখ রেখে কথা বলতে ভয় লাগে, জানো? যেন আমার চোখের মুভমেন্ট দেখে কিছু বুঝে না ফেলে আবার। সেজন্য রুড বিহেভ করে সব চাপা দিয়ে রাখি। একজন অপরাধীর জীবন অভিশাপ একটাই, সারা জীবন খুনির দায় মাথায় নিয়ে চলতে হয়। আমাকে তোমায় ক্ষমা করতে হবে না। তুমি শুধু আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, নাহলে আমি সত্যি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবো মিশান। আমার সব কিছু থেকেও নেই। আমার ভেতরের যন্ত্রণাগুলো এত অদ্ভুত যে কারোর সাথে আমি এগুলো শেয়ার করেও হালকা হতে পারি না। কাউকে যদি বলতে যাই, সে আমাকে ভুল বুঝবে আর বলবে আমি পাগল সিনেমার কাহিনী শোনাচ্ছি। কথাগুলো ঢোক গিলে
বাবা মা বোনের সাথে একত্রে তোলা ছবি। এক ভাই পুলিশ, আরেক ভাই সেনাবাহিনী। দুজনার কাঁধে হাত রেখে পেছনে দাঁড়ানো ওদের বাবা। তিনজনাই তাদের অফিসিয়াল ইউনিফর্ম পরা ছবি। এরকম অনেকগুলো ছবি মিশান দেখতে পায়, যেগুলো দেখে কলিজা শুকানোর জন্য যথেষ্ট। এরপর দীপ্তির সাথে যে রেকর্ডিং ছিল, সেখানে দীপ্তির সাথে কথোপকথনের কিছুটা। আমি সবটা জেনে গেছি, আর এসব জেনে মনে করে জবে থাকা সমস্ত আফসোস মিটে গেছে। তুমি এত নিখোঁজ অভিনয় চালিয়ে যাচ্ছ যে ধরা ছোঁয়ার বাইরে তুমি থিবব না। কিন্তু দেখো, আমার মনে ঠিক জানান দিয়েছিল কিছু একটা ব্যাপার আছে। আমার দিব্য আর যাই হোক অন্য কারো হতে পারে না। দিব্য চিরকুমার হলেও বিশ্বাস করতাম, কিন্তু সে যে দীপ্তের জায়গায় অন্য কাউকে দেবে এইটা অসম্ভব। দিব্য ডিরেক্ট প্রকাশ না করলেও ইনডাইরেক্টলি আমাকে বারবার বুঝিয়েছে দীপ্তিকে কতটা চায়, কতটা ভালোবাসে। সেই দিন যখন তুমি মিশনের সাথে পরিচয় করিয়ে দিলে ও তোমার গার্লফ্রেন্ড, তখনই আমি নিজেকেই বুঝাই তুমি আর যাই হও আবার দিব্য হতে পারো না। আর দেখো ঠিক তাই হলো। একদিন দিব্যর সাথে কথা বলার সময় বলেছিলে তুমি যে বিয়ে করেছো না, তোমার বলসায় থেকে তোমার ছোট ভাই ভুল হয়ে যাচ্ছে। তোমার পাত্রী তো রেডি, তোমার ভাইয়ের পাত্রী পাওয়া খুব মুশকিল হবে। উত্তরে দিব্য বলেছিল আমার ভাইয়ের পাত্রী রেডি আছে, তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আমার ভাইয়ের পাত্রী তোমার থেকেও সুন্দর। কিন্তু দিব্য বলেনি কে সে। যদি তখনই বলতো আমাকে তার নাম মিশান, তাহলে আমি এই ব্যাপারটা অনেক দিন আগেই ধরে ফেলতাম। তবে যাই বলো, দেরি করে হলেও সত্যি জেনে মারছি। তুমি যদি এতটাই আমাকে সব সত্যি, তাহলে হয়তো প্রতি রাতে কষ্টটা কমে আসতো। নিজেকে সান্ত্বনা দিতাম আমার দিব্য মরে গেছে ঠিক, কিন্তু অন্য কারো হয়নি। ও আমাকে ভালোবেসে মরেছে। আর সব থেকে বেশি প্রশান্তি হচ্ছে এটা ভেবে আমিও মরে যাচ্ছি আমার দিব্যকে ভালোবেসে। তোমার কাছে অশেষ ধন্যবাদ জনক। তুমি দিব্য হয়ে ও সমস্ত দায়িত্ব নিয়েছো ঠিক, কিন্তু আমার জীবন নষ্ট হবে বলে নিজের ভাইয়ের ভালোবাসাকে কষ্ট দিয়ে হলেও যত্ন করে দূরে ঠেলে দিয়েছ। যদি এমনটা না করতে, তাহলে আমি সারা জীবন ভুল মানুষকে ভালোবাসতাম। আর তুমি নিজে ভালোবাসার কুরবানি দিয়ে আমার সাথে মিথ্যে ভালোবাসা অভিনয় করে যেতে। তুমি এমনটা করোনি, এতে আমার আর তীব্র ভালোবাসা, তোমার আর মিশনের ভালোবাসা টিকে গেল। সরি দীপ্তি, আমি নিরুপায় ছিলাম। হুট করে যদি তোমাকে আমি বলি তীব্র না, তুমি বিশ্বাস করতে না। সেজন্য আমি তোমাকে এড়িয়ে গিয়েছি। আমি চাইনি ভাইয়ার ভালোবাসার মানুষটা আমার স্পর্শে নষ্ট হয়ে যায়। তুমি সেই বাগানের একমাত্র ফুল, যে বাগান আর ফুলের মালিক কেবল আমার ভাই। আমার এটা ভেবেই কষ্ট কম হচ্ছে জানো দীপ্তি। তোর মরে যাওয়াই শ্রেয়। তুমি বেঁচে থাকলে অন্য কারো হয়ে যেতে পারো। বেঁচে থাকতে আমি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দিতে পারবো না। আমার ভাইও চলে গেছে পৃথিবী ছেড়ে, তুমিও চলে যাও। পরকালে গিয়ে তোমরা এক হও। আমি জানি জনক, তুমি পরিস্থিতির শিকার। আমি তো বললামই সব। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। তবে তোমার কাছে একটা দাবি, তোমার ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করো। দেখো, মানুষটার আত্মা শান্তি পাবে। দিব্য তো শহীদ হয়েছে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য, যদিও তার কোনো ফল পায়নি, কেবলই মৃত্যু ছাড়া। রাখো দীপ্তি, ভাইয়ার এই পরোপকারী স্বভাবের জন্য এত কিছু হয়ে গেছে। কথায় আছে, যার জন্য করি চুরি সেই কয় চোর। মরল আমার ভাই, দুনিয়া জানলো মরেছে ঝলক। যারা জানাজা পড়েছে তারাও জানে না কার জানাজা পড়েছে। ডিপার্টমেন্ট কেবল নিজেদের স্বার্থ কথা বোঝে, ওরা আমার ভাইয়ের দিকটা বুঝলো না। জলক, তুমি তীব্র হয়ে বেঁচে থাকো। ধরে নাও জলক সত্যি মরে গেছে। মিশনকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক একদিন না একদিন বুঝবে তোমাকে। তুমি মিশনকে ভালোবাসো বলে তো ওকে বিয়ে করে নিজের সাথে বেঁধে রেখেছ, যেন হারিয়ে না যায়। আমার বিশ্বাস কখনো হারাবেও না। মিশা তোমাকে প্রচন্ড রকম ভালোবাসে, ওর পুরোটা জুড়ে কেবল ঝলকই। আচ্ছা ঝলক, তুমি কি জানো দিব্য কেন কখনো তোমাকে সামনাসামনি ধরা দিত না? ও তো তোমাকে ভালোবাসতো অনেক, তাহলে কেন চোখে ফ্যাম নিয়ে মুখে অস্বীকার করত? আবার আমার বিয়ের নাম শুনতে পারতো না। শেষ যেদিন দেখা হয়েছিল ও বলেছিল তাড়াহুড়া করে বা অভিমানের বসে বিয়ে করে নিও না,
আমার ফেরা অব্দি অপেক্ষা করো। তোমাকে মানানসই একটা ছেলের সাথে বিয়ে দেব। যদি ছেলে না পাই তবে নিজে দাঁড়িয়ে যাবে তোমার পাশে। এখন হয়তো বলবে আবার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। তবে শোনো, তোমার চুল পেকে চামড়া খুঁজতে গেলেও আমার সমস্যা নেই। মনে থাকবে, আমি সেদিন তীব্র কথা শুনে মুচকি হেসে হালকা মাথা নাড়িয়েছিলাম। খুব ভালো লেগেছিল ওর মুখের কথাগুলো শুনে। হুট করে কোথা থেকে যেন সামনে এসে হাজির। এত স্পষ্ট করলে উত্তরে গভীর স্বরে বলতো, এমনি ডিউটি এখানে, তাই এসেছি। আমি বুঝে ও না বোঝা ভান করতাম। তাল মিলিয়ে কথা বলেই যেতাম। আমি বুঝি না আমাকে সরাসরি বলতে ওর কিসে বাধা দিত। এত চেষ্টা করেও ওর মুখ ফুটিয়ে কথা বের করতে পারিনি। দীপ্ত, তোমাকে ভালোবাসি হয়তোবা কোনো একদিন বলতো, কিন্তু সেদিনটা আর এলো না। তার আগে চলে গেল লোকটা। একটু কষ্ট হচ্ছে ও লাশের সামনে দাঁড়িয়ে থেকে মনে একবার জানান দেয়নি এটা আমার দিব্য। আর 5বারের মতো আমিও ধরে নিয়েছিলাম লাশটা জলকের। ও চেহারাটা বিকৃত না হলে হয়তো চিনতে পারতো, পেরে যেত। তোমার আর তোমার ভাইয়ের শরীরের গঠন তো আল্লাহ একই রকম দিয়েছে, তাই পার্থক্য করাটা মুশকিল ছিল। যাই হোক, ভাগ্য নিয়ে আফসোস নেই। আপাতত সান্ত্বনা এটাই, এই কঠিন পৃথিবী রেখে দিব্য চলে গেছে। আমিও খুব শীঘ্রই যাচ্ছি জলক। হুম। জানি না সত্যি কি এটা, মিথ্যে হলেও মরার আগে শুনতে চাই একটা কথা। তোমার ভাইয়ের মনে আদৌ অন্তর খবর তুমি জানো। বলো না, দিব্যর মনে কি দীপ্তর জায়গা ছিল? দিব্য দীপ্তকে কি ভালোবাসতো? তীব্র দীপ্তিকে অনেক অনেক ভালোবাসে। মুখ পুরো প্রকাশ না করলেও তীব্রর ভেতরের সবটুকু গভীরতা জুড়ে শুধু দীপ্তি। তীব্র এতটা ভালোবাসে দীপ্তিকে যে একালে মিল না হলেও পরকালে ঠিকই মিল হয়ে যাবে। মিশানকে নিয়ে অনেক ভালো দেখো জনক। দিব্যর মতো থাকতে থাকতে মিশানকে ধুয়ে টলে দিও না। জানি না দিব্যর মনে কি ছিল, কিন্তু তুমি মিশানকে অনেক ভালোবাসো। মিশান তোমাকে আগলে দেখো, ওকে নিজের সবটা দিয়ে। তোমার ধারণার বাইরে দীপ্তি, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসতো। তুমি যতদিন ধরে ভাইয়াকে ভালোবাসো তার আগে থেকে ভাইয়া তোমাকে ভালোবাসে। কিশোর বয়সে ভাইয়া তোমাকে সরাসরি বলতে চেয়েছিল, কিন্তু তোমার পড়ালেখায় ক্ষতি হবে বলে বুঝতে দিত না। ভাইয়া প্রেম করা পছন্দ করতো না, তাই সবসময় নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করেছে, যেন কখনো তোমার মুখে না শব্দ মুখে না আনে। ভেবেছিল সরাসরি তোমাকে বিয়ে করে সবটুকু ভালোবাসা ঢেলে দেবে। ভাইয়া বুঝতো বিয়ে মানে একটা বিশাল দায়িত্ব, তাই তাড়াহুড়ো করে বিয়ে করতে চায়নি। তোমার ধারে কাছে কোনো ছেলে ছায়া পড়তে দেয়নি, যেন তুমি অন্য কারো না হয়ে যাও। আমি ভাইয়ার মতো হতে না পারলেও ভাইয়া ছিল আমার রোল মডেল। সবসময় চেষ্টা করতাম ভাইয়া যা করে সেটাকে আয়ত্ত করার, কিন্তু আমি ভাইয়ার মতো হতে পারিনি। ভাইয়া চলে যাওয়ার পর আমি তো কেবল অভিনয় করি ভাইয়ার মতো, মন থেকে আজও ভাইয়া হতে পারিনি। এরকম কথাবার্তায় দীপ্তির সাথে হচ্ছিল। দীপ্তি আর ঝলকের কথোপকথনে এগুলো শুনে মিশানের গায়ের রক্ত পানি হওয়ার